কনভেনশন হলে গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি পার করে নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সৈয়দ বাড়িতে থিম রাখা হয়েছিল। ছেলেরা পাঞ্জাবি পরলে সবুজ কালার আর শার্ট বা কোট পরলে কালো কালারের, মেয়েদের শাড়ি পরলে গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালার এবং গাউন পরলে অ্যাশ কালার। নুসরাত ঘাড় তাড়ার মতো থিম না মেনে তার যা ইচ্ছে হয়েছে পরেছে। ব্ল্যাক কালার গাউন পরেছে নুসরাত, সাথে স্টোনের কাজ করা, গলায় ম্যাচিং অর্নামেন্টস পরেছে। গাউন নিচের দিক থেকে ভাঁজ করে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে জায়ানকে কল করলো। ইসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নুসরাত এক পায়ে জুতো পরে হলের ভেতর যেতে নিয়েছিল। সাদিয়া পেছন থেকে ডেকে নিয়ে বলল জুতা পরার জন্য। নুসরাত গাড়ির লক খুলে ড্রাইভিং সিটের ওপর বসে জুতো পরে আবারও দৌড় দিল। হঠাৎ মনে হলো গাড়ি লক করেনি, আবার আসলো গাড়ি লক করতে। ইসরাতের সাথে ব্রাইডাল ফটোশুট করার জন্য জাইনকে নিয়ে আসা হয়েছে। ডিএসএলআর ম্যান কিছুক্ষণ তার ইচ্ছে মতো পোজ দেখালো। নুসরাত এসব পোজ দেখে বিরক্ত হয়ে গেল। কি সব পোজ দেখাচ্ছে? এসব বহু পুরনো পোজ। আপনি এই যুগে এসে এ সকল পোজ দিয়ে ছবি তুলেছেন? তাহলে কিভাবে করব? আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। জাইন ভাইয়া ইশরাতকে ব্রাইডাল স্টাইলে কোলে নাও। আর ইশরাত, তুমি গলা জড়িয়ে চোখের দিকে তাকাও। আর আপনি ভাইয়া সামনের দিকে তাকান। কোন দিকে? আমার দিকে তাকিয়ে থাকুন। জাইন বিনা বাক্যে কোলে নিতে গেল ইসরাতকে। কোলে নিতে গিয়ে ইসরাতকে নোটিস করলো অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে। চুলগুলো নিচের দিকে কালি হওয়ায় চুলগুলোকে সুন্দর করে স্টাইল করে দিয়েছে। লেহেঙ্গার ওড়না পেছন থেকে ঘুরিয়ে এনে এক পাশে সেট করে রাখা, দেখতে কিছুটা শাড়ির মতো মনে হচ্ছে। মুখ গম্ভীর রেখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ভাইয়া একটু হেসে বলুন, মনে হচ্ছে আপনার পেটে বন্দুক ধরে আমরা জোর করে আপনার মুখ দিয়ে কথা বের করছি। আপনি আবার বলেন আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস দিব। তোমাকে সুন্দর লাগছে ইসরাত। নুসরাত ভিডিও করে মোবাইল আবার প্যান্টের পকেটে ঢোকালো। চারপাশ একবার তাকিয়ে ডিএসএলআরকে জিজ্ঞেস করলো, ভিডিও করার জন্য আসেনি আর ড্রোন নিয়ে আসেননি? সবাই এসেছে, চিন্তা করবেন না। আচ্ছা, ওরা ড্রোন দিয়ে কি করবেন? ড্রোনে ক্যামেরা সেট করে উড়িয়ে দেবেন, আর জাইন ভাইয়া ইশরাতকে কোলে নিয়ে নিচে ঘুরবে। তাহলে সুন্দর একটা ব্রাইডাল শুট হবে। বাহিরে ফটো সেশন করে জাইন কনভেনশন হলের ভেতরে চলে গেল। জাইন ভেতরে যাওয়ার 5 মিনিট পর ডেলা আর ইনায়া আসলো। ইনায়াকে নিয়ে ডেলা ভেতরে চলে গেল। ইসরাত আর কিছু ব্রাইডাল শুট করার পর ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশের আগে ব্রাইডের মুখের সামনে ঘোমটা দিয়ে দেওয়া হলো আলাদা ওড়না দিয়ে। ইসরাত সামনে হেঁটে গেল, তার দু পাশে সৌরভী আর নুসরাত হেঁটে গেল। জাইন স্টেজে বসেছিল। জাইনকে উঠে দাঁড়ানোর জন্য বলল আরশ। জাইন উঠে দাঁড়ালো। ইসরাতের হাঁটার রাস্তায় যে সকল ফুলছুরি রাখা হয়েছিল তা ইসরাতের হাঁটার সাথে সাথে জ্বলে উঠল। আরশ জাইনকে বলল ইসরাতকে এগিয়ে নিয়ে আসতে। জাইন রোবটের মতো দাঁড়িয়ে রইল। ভাইয়া, তুমি যদি এখন ইশরাতকে না আনতে যাও, ডেলা মনে করবে তুমি দেখানোর জন্য বিয়ে করেছো। আসলে তা তো নয়, তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করছো। যাও ভাইয়া, যাও। গো ভাইয়া, গো। জাইন এগিয়ে গেল, হাত বাড়িয়ে দিল ইসরাতের দিকে। ইসরাত জাইনের দিকে একবার তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। জাইন নিজের হাতের মুঠোয় ইসরাতের মেইলি হাত চেপে ধরল। পেছন থেকে নুসরাত, মমো, সাদিয়া, আনিকা, আরিশা হু হু করে চিৎকার করে উঠল। ইসরাতের হাত ধরে উপরে উঠতেই ওপর থেকে ফুল ঝরে পড়ল। জাইন ঘোমটা তুলল ইসরাতের। সবাই একসাথে চিৎকার করে ও বলল। ডেলা খুশি মনে এদিকেই তাকিয়েছিল। আশিক আর তার এন্ট্রি একটু আগেই শেষ হয়েছে। এতক্ষণ ধরে তারা ফটো তুলছিল। ইসরাতের এন্ট্রি দেখে ফটো তোলা বন্ধ করেছে। জাইনের জন্য তার প্রচুর খুশি লাগছে। ডেলা নিজের মেরুন রঙের লেহেঙ্গা চেপে ধরে জাইনদের দিকে গেল। জাইন ডেলাকে আসতে দেখে আরশের সাথে কথা বলতে লাগলো। ডেলা কথা বলার চেষ্টা করলো, কিন্তু জাইন তার দিকে ফিরে তাকালো না। মুখ গম্ভীর করে এদিক ওদিক তাকাতে লাগলো। ডেলা কথা বলতে গেলে জাইন অন্যদিকে হেঁটে চলে গেল। ডেলা মুখ কালো করে জাইনের দিকে তাকিয়ে রইল। 9:30টার দিকে খাবার দেওয়া হলো। সবাই সবার খাবার প্লেটে করে এনে নিজ নিজ সিটে বসে গেল। খাবার খাওয়া শেষে হেলাল সাহেব স্টেজে উঠলেন। মাইক হাতে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। আজ যে দুই জুটির অনুষ্ঠান হচ্ছে তাদের আকদ আমরা আগে করে নিয়েছিলাম, পারিবারিকভাবে ছোট করে। আজ শুধু এই অনুষ্ঠান করছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সব নিয়ম মেনে একবার বিয়ে হয়েছে,
তাহলে কিন্তু বড়রা মিলে চাচ্ছিলাম এবার আপনাদের সামনে আবার বিয়ে দেওয়া হোক। হেলাল জাইনের হাতে একটা আংটি তুলে দিলেন। আরশ কানে কানে কিছু বলল। জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। এক হাঁটু গেড়ে বসলো জাইন ইসরাতের সামনে। আংটির বক্স খুলে জাইন বলল, Will you marry me? Will you be mine? Will you be the companion of my joys and sorrows for the rest of my life? ইসরাত কিছুক্ষণ তাকিয়ে থাকলো জাইনের দিকে। শান্ত চোখ জাইনের দিকে তাকিয়ে বলল, I will be. জাইন ইসরাতের হাতে আংটি পরিয়ে দিল। নুসরাত আর মমো হু হু করে মুখ দিয়ে শব্দ করলো। আবার নিয়ম মেনে ইসরাত আর জাইনের বিয়ে দেওয়া হলো। ইসরাত কান্নাকাটি করলো না, রোবটের মতো কবুল বলে দিল। ডেলার বেলা উল্টো হলো। ডেলা কবুল বলতে গিয়ে কান্না করলো। পাকিজা আমার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করলেন। সৈয়দ বাড়ির সবাই ডেলার কাছে গিয়ে দাঁড়ালেন। ডেলার সাথে তাল মিলিয়ে মমো হু হু করে কেঁদে উঠল। ননদ ভাবি জড়াজড়ি করে দুজন কান্না করলো। নুসরাত পায়ে ভর দিয়ে উঁচু হয়ে ডেলা আর মমর কান্না দেখলো। মমর কান্না দেখে হা হা করে হেসে দিল। মোবাইল পকেট থেকে বের করে মমর ভিডিও করে রাখলো ব্ল্যাকমেল করার জন্য। ডেলা, আশিক, ইসরাত আর জাইনকে দাঁড় করিয়ে দুই কাপলের একসাথে ফটো তোলা হলো। দুই ফ্যামিলির সবাই মিলে একটা ফটো তুললো। রাতের খাবার খেয়ে ধীরে ধীরে সবাই বিদায় নিয়ে চলে গেল। সৈয়দ বাড়ির কর্তাকর্তীরা বাড়িতে ফিরে গেলেন। তারা এখানে থেকে কি করবেন? শুধু মেরুন্নিসা রয়ে গেলেন। আর কয়েকটা ফটো তুলে আপনারা আপনাদের বাসায় আর আমি আমার বাসায় ফিরে যাই। এক কাজ করুন আপু, ব্রাউন কালার চুলযুক্ত আপু আপনার স্বামীকে বলুন এই সোফায় বসতে। আশিক বিনা বাক্যে বসে গেল। ডেলাকে বলা হলো আশিকের কোলে বসে গলা জড়িয়ে ধরার জন্য। ডেলা সেম ভাবে কাজ করলো। জাইনকে বলার আগেই সে বসে গেল। ইসরাত গায়ে গুই করলো। নুসরাত এসে ইসরাতকে টেনে এনে জাইনের কোলের উপর বসিয়ে দিল। সাদিয়া আর সৌরভী বিদায় নিল। নুসরাত হাতের ঘড়ির দিকে তাকিয়ে আজ থাকার কথা বলল। সাদিয়া আর সৌরভী না করে দিল। নুসরাতের গালে চুমু খেয়ে দুজন চলে গেল। ডিএসএলআর ম্যান নুসরাতকে ডাক দিল, সাথে মমকেও। মাহাদি নিজের বাসায় যাওয়ার জন্য বিদায় নিতে আসছিল, কিন্তু ডিএসএলআর ম্যান মাহাদি আর মমকে এক জায়গায় বসিয়ে দিল। নুসরাত বুঝলো এবার তার পালা। সে সরে যেতে চাইলো, তার আগে ডিএসএলআর ম্যান ডেকে উঠল। আপু আপনি কোথায় যাচ্ছেন? এখানে দাঁড়ান। ভাইয়া আপনি এই চেয়ারে রাজাদের মতো করে বসে এক হাত সামনের দিকে আনুন আর আপুর দিকে তাকিয়ে থাকুন এক দৃষ্টিতে। এমনভাবে তাকাবেন মনে হবে জনম জনম ধরে আপনি ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে পারবেন। আর আপু আপনি ভাইয়ার উড়ুতে না হাঁটুর দু আঙ্গুল উপরে দুহাত রেখে হাতের উপর মাথা রাখুন আর উদার চোখে আমার দিকে তাকিয়ে থাকুন। নুসরাত ডিএসএলআর ম্যানের দিকে খুঁতখুঁত চোখে তাকিয়ে রইল। শালা, তাকে আর একে ছাড়া কাউকে পায় না বসিয়ে দেওয়ার জন্য। আমি কেন উদাস চোখে আপনার দিকে তাকাবো? আমি ওই দেয়ালের দিকে তাকাবো। আর ভাই আপনি আমাকে ছাড়া আর কাউকে পান না ওনার সাথে ফটোশুটের জন্য। আমি মাহাদি ভাইয়ার কাছে যাচ্ছি, আর মমো তুই আরশ ভাইয়ার কাছে আয়। গতকাল আমি আর ভাইয়া অনেক ফটোশুট করেছি। কি বলেন আপু, আপনাদের কাপড় ম্যাচ হচ্ছে একজনের আরেকজনের সাথে। দেখুন ভাইয়া কালো কোট পরেছে আর আপনিও কালো গ্রাউন্ড পরেছেন। আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আর আপনি যে আপু কথা বলছেন উনি এসে ভাইয়ার কাছে দাঁড়ালে খাটো লাগবে, ওনাদের সুন্দরও লাগবে না। নুসরাত ভ্রু কুচকে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, আমরা বসে ফটোশুট করব, তাহলে ওকে খাটো দেখাবে কেন? ফাউল লজিক দেবেন না ভাইয়া। আমি মাহাদি ভাইয়ার সাথেই বসবো, আমি আরশ ভাইয়ার সাথে বসবো না। মমো ফোরন কাটলো। নুসরাতের কথার মাঝে নিজের কথা ঢুকিয়ে দিল। আমি ছোট ভাইয়ার সাথে ফটো তুলতে পারবো না। কেন তুলবি না? তোকে তুলতে হবে। আমি তুলবো না, আমার ভাইয়াকে ভয় লাগে। তোর কেন ভয় লাগবে? এ বাঘ না ভাল্লুক যে ভয় লাগবে? ভাইয়া তোকে খেয়ে ফেলবে। আচ্ছা ভয় লাগতেই পারে, কিন্তু ভাইয়াকে কেন ভয় লাগে সেটা বল। ভাইয়ার চোখ দিয়ে কিভাবে তাকায়, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আমার ভয় লাগে ভাইয়ার চাহনি দেখলে। এই মাইয়া, একজন বইলে হয় এত তামাশা করো কে? নুসরাত মেহরুন্নিসার কথা পাত্তা দিল না। আরশ নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছিল। জাইন বিরক্ত হয়ে গেল। একে তো এত ধকল গিয়েছে, তার মধ্যে ইসরাতকে কোলে নিয়ে বসে আছে, আর ইসরাতের কাপড়ের ভারে পা অবশ হয়ে গিয়েছে। এরা ছবি তুলে ফেলবে, এত প্যাচাল করে কেন? নুসরাত আরশের হাত ধরে টেনে মমর কাছে এনে দাঁড় করালো। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে আরশের সমান হওয়ার চেষ্টা করলো, কিন্তু সমান হতে পারলো না। থুতনিতে গিয়ে নুসরাতের মাথা লাগলো। আপনি জিরাফের মতো এত লম্বা কেন? কে বলেছে এত লম্বা হওয়ার জন্য? আচ্ছা যাই হোক, লম্বা হয়ে গিয়েছেন, আর কি করার।
আরসের মুখের কাছে হাত দিয়ে চোখ দুটো চেপে ধরে বড় বড় করে দেখালো মমকে। বল কি দেখে ভয় পাস? ওনার চোখ যেমন আমার চোখ তেমন, তাহলে ভয় পাবি কেন? দেখ, একেবারে নর্মাল চোখ। ওনার চোখে লেন্স আছে, আমার আর তোর চোখেও লেন্স আছে। ওই সেমরি, তুই আমার নাদিরার চোখে নিয়ে টানাটানি করতেছিস কে? মেহরুন্নিসার কথার উত্তর দিল না। আরসের গাল দুদিকে টেনে ধরে বলল, দেখ ভাইয়া হাসছে, তাহলে সমস্যা কোথায়? এত ভয় পাওয়ার কি আছে? ভাইয়া আপনি হাসছেন না? নুসরাত মমকে জিজ্ঞেস করে নিজেই উত্তর দিল, হাসছে। নুসরাত গাল ছেড়ে দিয়ে নেমে দাঁড়ালো। জাইন গম্ভীর গলায় ধমকে উঠল, আমি কিন্তু উঠে যাব আর 2 মিনিট লেট হলে। আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? উনি যেভাবে বলছে সেভাবে বসে যাও। কি হবে একদিন বসে গেলে? নুসরাত রাগে জুতো পা থেকে উড়িয়ে ফেলল। পারলে জুতো জোড়া আরসের মাথায় ভাঙত। সবাই সবার পোজে বসলো। ভাইয়া আপুর পিঠে হালকা করে হাত রাখুন। রাখার দরকার নেই, এভাবে ঠিক আছে। এত হাত রাখারাখির কি আছে? আরস নুসরাত না করায় ঘাড় তারার মতো পিঠে হাত রাখলো। নুসরাতের পিঠে হালকা করে চিমটি কাটলো। নুসরাত মৃতদেহের মতো পড়ে রইল, নড়ল না। আরস আরেকটা চিমটি কেটে ঠোঁট চেপে হাসলো। নুসরাতকে নড়তে না দেখে কাঁধে চিমটি কাটলো। নুসরাত নাক ফুলিয়ে আরসের উরুতে মাথা ফেলে পড়ে রইল। উরুতে কামড় মারতে গিয়েও মুখ সামলালো। রাত 12টার দিকে সব শেষ করে সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হলো। নুসরাত গাড়ির কি নিজের তর্জনী আঙ্গুলে নিয়ে ঘোরাতে লাগলো। নুসরাত, গাড়ির চাবি দে। আমার সাথে তুই যাবি আর ইশরাত বড় ভাইয়ের সাথে যাবে। নুসরাত গাড়ির কি দিল না। আরসের কথা না শোনার মতো ভান করলো। ডেলা, মমো আর আশিক বিদায় নিয়ে চলে গেল। নুসরাত ইসরাতের লেহেঙ্গার পেছন চেপে ধরলো। ইসরাত সামনের দিক উঁচু করে ধরলো। ভিডিও ম্যান ইসরাতের পিছু পিছু আসলো। আরস সবকিছু ভালো করে চেক করতে গেল, কেউ কিছু রেখে গিয়েছে কিনা। নুসরাত গাড়িতে উঠে বসলো। ইসরাত লেহেঙ্গা ভাঁজ করে ফ্রন্ট সিটে বসলো। ডিএসএলআর ম্যান কয়েকটা শট নিল এই অবস্থায়। ভিডিও ম্যান ভিডিও অন করে রাখলো। নুসরাত গাড়ি স্টার্ট করলো। আরস কনভেনশন হল থেকে বের হতে হতে চিৎকার করে বলল, তোকে আমি কি বলেছি? কি বলেছেন? একদম হেয়ালি করবি না। আমি কি হেয়ালি করেছি? আমি আর ইশরাত একসাথে ড্রাইভিং করে আসছে, একসাথে যাচ্ছি, এখানে হেয়ালি করার কি? আর দাদি ভাইয়াকে নিয়ে আপনি চলে যাবেন? দাঁড়া 1 মিনিট, আমি তোকে ড্রাইভিং করে যাওয়া দেখাচ্ছি। তুই বিকেলে বলেছিলি না তুই ড্রাইভিং জানিস না, তাহলে ড্রাইভিং করে আসলি কিভাবে? নুসরাত জিব্বায় কামড় মারল। আরে বাস, বলে দিয়েছে নাকি সত্যি কথা। আরস নুসরাতদের গাড়ির দিকে ঝটপট হেঁটে আসতে লাগলো। নুসরাত গাড়ি স্টার্ট করে টান দিল। আরসের পাশ কাটিয়ে গাড়ি ঝড়ের গতিতে। ডিএসএলআর ম্যান হই হই করে উঠল। ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যাই বলেন আর তাই বলেন, আপুটার গাড়ি চালানোর স্কিল অনেক ভালো। কি এক শট এসেছে, যে দেখবে হাঁ করে তাকিয়ে থাকবে। আরস মুখ গম্ভীর করে তাকিয়ে রইল। দুয়ে দুয়ে 4 মেলালো। তার গাড়ির এই অবস্থা তাহলে নুসরাত করেছে। তার সন্দেহ তাহলে ঠিক। ঠোঁট বাঁকিয়ে হাসলো আরস। এর শোধ তুলবে সে নুসরাতের থেকে। জাইন ডাক দিল গাড়ি বের করার জন্য। আরস মুখ থমথমে করে গাড়িতে উঠে বসলো। পুরো রাস্তা মুখ থমথমে করেই রাখলো। পরের দিন সকাল, জাইন এসে নক করলো ইসরাতের রুমে। ইসরাত ঘুমিয়ে ঢুলুঢুলু হয়ে এসে দরজা খুলে দিল। জাইনকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগেই জাইন নিজে থেকেই বলল, সোমবারে আমাদের ফ্লাইট। যা যা প্রয়োজনীয় তা লাগেজে গুছিয়ে নাও। 48 কেজির বেশি কিছু নেবে না। হাতে 7 কেজি আর লাগেজে 41 কেজি। বেশি করে গরম কাপড় নিয়ে নিও। 48 কেজি মনে থাকে জানো। ইসরাতের ঘুম উড়ে গেল জাইনের কথা শুনে। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনি আমাকে আগে বলেননি কেন? মাত্র 2 দিনে আমি কি গুছাবো? 2 দিন অনেক টাইম, গুছিয়ে নিতে পারবে। আজকে থেকে শুরু করো। 2 দিনের আগে গোছানো শেষ হয়ে যাবে। কেস নেবে না কার্ড? বুঝতে পারছি না এক্স্যাক্ট কি বলছেন। টাকা কিভাবে নেবে জিজ্ঞেস করছে। আমার টাকা লাগবে না। কেন? আমার কাছে টাকা আছে। অ্যাজ ইউর উইশ। আমি কিন্তু টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করছি। পরে বলো না আমি বলিনি টাকা নেওয়ার কথা। তাড়াতাড়ি শপিং করে লাগেজ গুছিয়ে নিও। ইসরাত মনে মনে জাইনকে গালি দিল। ইচ্ছে করলো চুলে ধরে দেওয়ালের সাথে বাড়ি দিতে, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে। শালা, আগে বলবি না? ইসরাত ভেঙালো জাইনকে। 2 দিন সময় আছে, গুছাতে পারবে? 2 দিনে অনেক সময়, তো বাল গুছাতে পারবো 2 দিনে। হঠাৎ মনে হলো নুসরাতের মতো কথা বলছে। কিছু বলছো? জি না। কেন মনে হলো কিছু বলছি? না, মুখ কিভাবে বিকৃত করে আমার দিকে তাকিয়ে আছো? আপনার দিকে কেন তাকিয়ে থাকবো? আমার খেয়ে কাজ নেই মনে হয়? আমি দেয়ালের দিকে তাকিয়ে আছি। জাইন ওহ বলে সামনের দিকে চলে গেল।
ইসরাতের ইচ্ছে করলো পেছন থেকে গিয়ে জাইনের কোমরে লাত মারতে। হাত দিয়ে ঘুষি মারার মতো করতে জাইন পেছন ফিরে তাকালো। ইসরাত বোকা হেসে আরেক হাত দিয়ে জাইনের দিকে যে হাত দেখিয়েছিল ওই হাত চেপে ধরল। জাইন এক ভ্রু উপরে তুলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত বোকা হাসলো হা হা করে। এক্সারসাইজ করছিলাম ভাইয়া। জাইনের কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ দেখে হেলাল সাহেব কিছুক্ষণ ধমকাধমকি করেছেন। নিজেকে শান্ত করে জিজ্ঞেস করলেন, এতদিন ধরে বলনি কেন? কারণ আমি বুধবারে কনফার্ম করেছি এটা সব থেকে কাছের ফ্লাইট ছিল। পরের ফ্লাইটগুলো 2 মাস 1 মাস পর, তাই এটা কনফার্ম করেছে। তুমি আমার সামনে থেকে যাও জাইন, তোমাকে দেখে আমার রাগ লাগছে। বিদায় হও এখান থেকে। জাইন মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। লিপি বেগম স্বামীর উপর অভিযোগ করলেন, আপনি জাইন ফিরে যাওয়ার বিষয়ে রাজি হলেন কেন? কেন, কি হয়েছে? রাজি হয়ে ভুল করেছি? এমন করে বলছেন কেন? জাইন ওখানে গেলে আর জীবনে এখানে আসবে না? না আসলে না আসুক, তার বউকে নিয়ে সুখে থাকলেই হয়। আসার প্রয়োজন নেই, বউকে নিয়ে থাকবে এটাই বড় কথা। আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে বলছি? লিপি বেগম রাগী চোখে তাকালেন। হেলাল সাহেব হালকা হেসে বললেন, আচ্ছা বাবা, রাগ করো না। আমি বলি, জাইন যখন যাচ্ছে যেতে দাও। ওখানে থাকলে ইসরাতের সাথে থাকবে। দুজন একসাথে সময় কাটালে দুজনের প্রতি দুজনের সম্মান, ভালোবাসা, মায়া বাড়বে। এখানে থাকলে ডেলা আর আশিক তো বেড়াতে আসবে, বেড়াতে না আসুক, নতুন বউ হিসেবে তো ডেলাকে কয়েকদিন পর দাওয়াত দেওয়া হবে। জাইন ডেলাকে দেখলে ওর মনে কিছু তো হবে। ফ্রান্সে থাকলে তো ও আর ওর সাথে দেখা হবে না, কাজে বিজি থাকবে, মনে পড়বে না। দিন শেষে নিজের স্ত্রীর কাছে ফিরবে, স্ত্রীর প্রতি এতে করে ভালোবাসা বাড়বে। তাই জাইনের ফ্রান্সে যাওয়া নিয়ে আমি মত দিয়েছি, বুঝেছো তুমি? লিপি বেগম মাথা উপর নিচ নাড়ালেন, যার মানে তিনি বুঝেছেন। হেলাল সাহেব হালকা হেসে বারান্দায় চলে গেলেন। লিপি বেগম খুশি মনে কিচেনে কাজ করতে গেলেন। ড্রয়িং রুম থেকে চিৎকারের শব্দ শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হয়ে আসলেন। দারোয়ান সাথে দাঁড়িয়ে 21-22 বছরের এক যুবক ঝগড়া করছে। কি হয়েছে রহমান, চেঁচামেচি করছো কেন? এই চামড়া তাকে নিষেধ করার পরও জোর কইরা বাড়িতে ঢুকে গেছে। আমি আটকানোর চেষ্টা করার মায়ে ধাক্কা দিয়ে ফালাই দিতে চাইছে। আচ্ছা তুমি যাও রহমান, আমি দেখছি। রহমান চলে গেলেন বাড়ির বাহিরে। হেলাল সাহেব এবার ছেলেটার দিকে তাকালেন। কি প্রয়োজন আর কার সাথে দেখা করতে এসেছো? ইসরাতের সাথে। নাম কি তোমার? আর ইসরাতের সাথে তোমার কি প্রয়োজন? আরমান শিকদার রকি। আর আপনাকে আমার দরকার বলতেই বাধ্য নই, যার সাথে দরকার তাকেই বলবো। এভাবে বললে হবে না তো, আমাকে বলো, তারপর না হয় আমি ইসরাতকে ডেকে দেবো। আরমান চিৎকার করে উঠল। হেলাল সাহেবের দিকে চোখ রাঙিয়ে বলল, একবার বলেছি না আপনাকে বলতে বাধ্য নই, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? হেলাল সাহেব মুখ গম্ভীর করে ফেললেন। হাঁটুর বয়সী ছেলে তার উপর চিৎকার করছে। চিৎকার করছো কেন? একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তার উত্তর ভালোভাবেই দিলে হয়। এই ভদ্রলোকের বাড়ি, গলা নিচু করে কথা বলো। আরমানের চিৎকারে সবাই নিজ নিজ রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত দৌড়ে আসছিল কি হয়েছে দেখার জন্য। সিঁড়ির কাছে এসে আরমানকে দেখে চিনে ওখানেই থেমে গেল। এ তো ওই ছেলে। আরশ নুসরাতের কানের পাশে এসে বলল, কোন ছেলে? নুসরাত দুই পাশে মাথা নাড়ল, কোনো ছেলে না বলে। আরশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামল। জাইন বাসায় নেই, শপিং করার জন্য মলে গিয়েছে। জাইনের ক্লায়েন্ট কল করে বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাই জায়ানও বাসায় নেই। আরশ হেলাল সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো। আরমানের দিকে তাকিয়ে বলল, কি চিৎকার করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি, গলা নামিয়ে কথা বলো। ইসরাত কোথায়? কি প্রয়োজন ইসরাতের সাথে? আমি ইসরাতকে বলবো, আপনাকে কেন বলবো? এই ছেলে, এই তুমি আমার মেয়ের নাম ধরে ডাকছো কেন? ও তোমার বয়সে বড় হবে, আপু বলে ডাকো। ইসরাত কোথায়? তোমাদের বলেছি আমাকে এসে অ্যাডভাইস দেওয়ার জন্য। আমার ইসরাতের সাথে প্রয়োজন, তোমরা আমার বাধা দিচ্ছ কেন? আমাকে যেতে দাও। তুমি কেন আমার মেয়ের কাছে যাবে? তুমি কি? তার কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আমার ইসরাতের সাথে প্রয়োজন, আপনারা আমাকে যেতে দিন, হ্যাঁ অথবা না, তাতে উত্তর দিন। এত কথা বলছেন কেন? আসল কথা বলো, তারপর যেতে দেবো। তোমরা বুঝতে পারছো না, আমার ইসরাতের সাথে দরকার, তোমাদের সাথে না। ইসরাত নিজ থেকে চিৎকারের শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসলো। আরমানকে সিন ক্রিয়েট করতে দেখে ভ্রুকুচকে তাকালো আরমানের দিকে। ইসরাত ধীরে ধীরে নেমে আসলো নিচতলায়। কি হয়েছে এখানে? ইসরাতকে দেখে আরমানের চোখে মুখে ঝলক এসে গেল। ইসরাতের দিকে এগিয়ে যেতে নিতেই আরশ এসে মাঝে দাঁড়ালো। আরমান আরশের দিকে লাল চোখ নিয়ে তাকালো। আরশ আরাম করে দাঁড়ালো আরমানের সামনে, গলা কাত করে তাকালো আরমানের দিকে। আরশ শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি আমার কথা বুঝতে পারছো না ছেলে? বুঝতে না পারলে প্র্যাকটিক্যালি বোঝাতে পারি। তোমাকে কি বললাম?
আরমান শুনল না আরশের কথা। আরমান ধাক্কা মারল আরশকে। আরশ আকস্মিক ধাক্কায় নিজের জায়গা থেকে নড়ে গেল। আরমান আরশকে সামনে থেকে সরিয়ে দৌড়ে গিয়ে ইসরাতের হাত চেপে ধরল। ইসরাত হাত ছাড়াতে চাইল, কিন্তু আরমান হাত ছাড়ল না, আরো জোরে চেপে ধরল। আরমান পাগলের মতো করে বলল, ইসরাত প্লিজ আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো, একবার শোনো। ইসরাত নিজের হাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। আরমান তার হাতের যে যে অংশ স্পর্শ করেছে ওই দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, হাত ছড়াও, এখান থেকে হাত ছড়াও। আরমান হাত আরো জোরে চেপে ধরল। ইসরাতের কথা শুনল না, হাত সরালো না ইসরাতের হাতের উপর থেকে। ইসরাত, তুমি বিয়ে করে নিয়েছো? তুমি কিভাবে বিয়ে করতে পারলে? এটা তুমি করতে পারো না। ইসরাত আরমানের কথার উত্তর না দিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল, হাত সরা তুই আমার হাতের উপর থেকে। তোকে বলেছি না হাত সরাতে, তুই হাত কেন সরাস না? ইসরাত ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। আরো শেষে আরমানের বুকের কাছের গেঞ্জি চেপে ধরল। তোরে বলেছি না যা কথা বলার আমার সাথে বল। তুই আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়ের হাত চেপে ধরিস? অনেক সাহস বেশি মনে হচ্ছে, বুকের পাটা অনেক বড়। আরমান গেঞ্জি থেকে আরশের হাত ছাড়িয়ে নিল, আরশের বুকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল। দৌড়ে গিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল। প্লিজ ইসরাত বলো তুমি বিয়ে করনি, এসব মিথ্যে। প্লিজ এটা সত্যি বলো না, প্লিজ। তুমি আমার বিয়ে করতে পারো না, এটা মিথ্যে। মিথ্যে তাই না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ। ইসরাত ধাক্কা দিয়ে আরমানকে নিজের থেকে দূরে সরালো। আরমানের গালে সর্বশক্তি দিয়ে থাপড় মারল। আরমানকে একটা থাপড় মেরে ক্ষান্ত হলো না, আরো 2-3টা থাপড় মারল। আমার পারমিশন ছাড়া যেখানে আমার হাত ধরাও পছন্দ করি না সেখানে তুই আমাকে জড়িয়ে ধরলি। বাহ, তোর তো অনেক সাহস। তোর সেদিন রাস্তায় দাঁড়িয়ে কি বুঝিয়েছি? তোকে বোঝানোর জন্য আমার 8 ঘন্টা সময় ওয়েস্ট হলো। আর তুই কি বুঝলি? এই কি বুঝলি? তুই কিছুই বুঝলি না, যেই সেই রয়ে গেলি। ইসরাত চিৎকার করে উঠল। ড্রয়িং রুমে মিনি কাছের টেবিল এক লাথে দূরে উড়িয়ে ফেলল। হাতের কাছে থাকা ফুলের ভাস দূরে ছুঁড়ে ফেলল। চিৎকার করে বলল, 8 ঘন্টা তোকে আমি কি বুঝিয়েছি? তুই তো কিছুই বুঝলি না। ইসরাত কাছের টেবিল তুলে আছাড় মেরে ভেঙে দিল। তুই জানতি না আমি বিবাহিত? জানার পরেও তুই আমার স্পর্শ করলি? তোর সাহস দেখে আমি স্তব্ধ। বিবাহিত মহিলাকে স্পর্শ করতে তোর বিন্দুমাত্র লজ্জা লাগলো না? তোরে থাপড়ে তোর সামনের পাটির দাঁত ফালাই দিব বেয়াদব। ইসরাত নিজের রুমে যাওয়ার আগে আরমানের গালে আরো একটা থাপ্পড় মারতে ভুলল না। রুমে যাওয়ার সময় পায়ের কাছে থাকা চেয়ারে লাত মেরে গেল। নুসরাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ছেলেটার জন্য তার দুঃখ হলো। আহারে বেচারা, এসেছিল ভালোবাসি বলতে, সাথে ফ্রি কয়টা চড়থাপ্পড় খেলো। আরো সেই দিকে তাকিয়ে দেখলো আরো শার্টের হাতা গোটাচ্ছে। নুসরাত যা বোঝার বুঝলো, আরমানের পিঠে আজ পড়বে। নুসরাত দৌড়ে সিঁড়ি বেয়ে নামলো। আজের হাড্ডি গুড্ডি ভাঙবে আরশ। আরমানের হাত চেপে ধরে নিজের পেছনে দাঁড় করালো নুসরাত। নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন ভ্রু কুঁচকে। আরে সবাই বেচারার দিকে এমন ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? একজন ব্যক্তি তো আরেকজনকে ভালোবাসতেই পারে, তাই বলে আপনারা সবাই মিলে ওকে গণধোলাই দেবেন? এটা তো ঠিক না। এবারের মতো মাফ করে দিন। অনিকা এসে দাঁড়ালো নুসরাতের পাশে। আরশ এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত চোখ বাঁকা করে আরশের দিকে তাকালো। আরমানের বুকের কাছের গেঞ্জি ঝাড়তে ঝাড়তে কিছুটা নিচু হয়ে নিজের মুখ আরমানের কানে নিয়ে বলল, মনে করিস না এদের কথাই তোকে ছাড়ছি। আজ আমার ইচ্ছে হয়েছে তাই তোকে ছেড়ে দিচ্ছি। আজ কাউকে পিটাতে ইচ্ছে করছে না। ও আরেকটা কথা, আর কোনোদিন যদি তোকে এই বাড়ির ত্রিসীমানায় বা আমার চোখের ত্রিসীমানায় পড়িস, আমি তোকে জ্যান্ত কবর দিব। গট ইট? আরো সরে যেতেই নুসরাত আরমানের হাত চেপে ধরে বাড়ির বাইরে নিয়ে এলো। আরমানের মুখের দিকে তাকিয়ে তার প্রচুর কষ্ট হলো। পিঠে চাপড় মারলো। আরমান নুসরাতের দিকে তাকালো। নুসরাত দাঁত বের করে হাসলো। আরমান নুসরাতের হাসি দেখে কান্না চোখে নিজেও হেসে দিল। নুসরাত পিঠে আরেকটা চাপড় মারলো। শোনো ছেলে, মনে করো না আমি তোমাকে ভালোবাসি বলে বাঁচিয়েছি। তোমাকে দেখে আমার কষ্ট লেগেছে তাই আজ বাঁচিয়েছি, কিন্তু সারা জীবন বাঁচাবো এমন নয়। আচ্ছা, যা বলতে চাইছিলাম শোনো, পড়াশোনা করো ভালো করে। আমি বলবো না অন্যদের মতো করে ইশরাতকে ভুলে যাও। ওকে তোমার দুর্বলতা না বানিয়ে তোমার অনুপ্রেরণা বানাও। ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করলে আমি তোমার বিয়ে অনিকার সাথেই দিয়ে দিব। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, একটা সিক্রেট বলি, অন্য কাউকে তুমি বলো না। অনিকা রোজ রাতে ফেস প্যাক লাগিয়ে ঘুমায়। তোমাকে বলছি, তুমি কাউকে বলো না যেন। শুভ্র গালে থাপ্পড় খাওয়ায় আরমানের গাল লাল হয়ে আছে। নুসরাত নোটিস করলো সেটা।
প্যান্টের পকেট থেকে হাতড়ালো কিছু মুখে লাগানো জিনিস পাওয়ার জন্য। প্যান্টের পকেট থেকে সিগারেট বের হয়ে আসলো। নুসরাত সিগারেটের দিকে চোখ বড় বড় করে তাকালো। তার পকেটে সিগারেট কি করে এলো? সিগারেটটা পকেটে পুরে আবার পকেট হাতড়ালো কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়ার জন্য। এই পকেটে থেকে এবার শুকনো পান বের হয়ে আসলো। কাঙ্ক্ষিত জিনিস দুই পকেটে খুঁজে না পেয়ে অন্য পকেটে খুঁজলো। কি খুঁজছো? আর তোমার পকেটে সিগারেট কি করে? 1 মিনিট দাঁড়াও, খুঁজে পেয়ে যাব। আর সিগারেট, এসব প্রমাণ বুঝেছো? আরশের বিরুদ্ধে জমা করছি। শালাকে একটা বাঁশ খাওয়াতে হবে, আজকাল অনেক উঠছে। নুসরাত খুঁজে না পেয়ে হাঁটুর কাছের পকেটে খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে হালকা হাসলো। মিনি জনসন লোশনের বক্স বের করে আরমানের দিকে এগিয়ে দিল। এটা কি? এটা দিয়ে কি করব? গালে লাগাও। গাল লাল হয়ে গিয়েছে, অনেক জোরে মেরেছে ইশরাত। আহারে বেচারা। আরমান নিতে না করলো। নুসরাত হাতে তালুতে জোর করে লোশনের মিনি বক্স পুরে দিল। আচ্ছা এখন যাও, আরশ দেখলে তোমাকে আস্ত রাখবে না, সাথে তোমাকে রাখবে না। আরমান নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। যেতে গিয়েও ফিরে গেল না। পেছন ফিরে নুসরাতের দিকে তাকালো। তোমার সাথে গেট পর্যন্ত চলো। নুসরাত আরমানের চোখের দিকে তাকালো। চোখ ফুলে গিয়েছে কান্না করার জন্য। নুসরাত আরমানের সাথে পায়ে তাল মিলিয়ে হেঁটে গেল গেটের দিকে। নুসরাত হালকা হেসে গেট খুলে দিল। দারোয়ান কোথায়? সকালে নাস্তা করার জন্য গিয়েছেন। গেট বাইরে থেকে আটকে দিয়ে যেও। নুসরাত বাড়িতে আসার জন্য ঘুরে দাঁড়ালো। আরমান পেছন থেকে ডাক দিল। কেন? আই হাগ ইউ। নুসরাত ভেবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়ে রইল। আরমান উত্তরের আশা করলো না। ঝড়ের গতিতে এসে নুসরাতকে জড়িয়ে ধরলো। নুসরাতের কানে ফিসফিস করে বলল, কেন? মেবি মাই সিস্টার। নুসরাত কথা বলল না। আরমান নুসরাতের কাঁধে মাথা রেখে পিঠে হাত দিয়ে হালকা চাপড় মেরে ছেড়ে দিল। উত্তরের অপেক্ষায় থাকবো। বাই বাই ডিউ। আরমান বেরিয়ে গেল। নুসরাত অতিরিক্ত শকড হওয়ায় হাঁ করে তাকিয়ে থাকলো আরমানের যাওয়ার দিকে কিছুক্ষণ। বাড়িতে ফিরে আসার সময় দোতলার বারান্দার দিকে তাকাতেই চোখ চড়গাছ হয়ে গেল। আরশ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে মুচকি হাসি, হাতে মোবাইল, যা 2 আঙ্গুল দিয়ে নাচাচ্ছে। নুসরাত যা বোঝার বুঝলো। তার আর আরমানের ছবি তুলেছে আরশ। ইসরাতের পা কেটে গিয়েছে। নাজমিন বেগম ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। চেয়ারে লাত মারলি কেন? এত রাগ করার কি ছিল? এখন শপিং এ যাবে কিভাবে? আম্মু অনলাইনে অর্ডার করে দেবো? অনলাইনে ভালো কাপড় খুঁজে পাওয়া যায় নাকি? এসব খারাপ কাপড় দেয়? আম্মু নুসরাত আছে তো, ও এনে দিবে। নুসরাত চিৎকার করে উঠল, সে যাবে না। ইসরাত বিরক্তির সাথে তাকালো। টাকা দিব, যাবি? নুসরাত চোখ নিচের দিকে নামিয়ে ঠোঁটে ঠোঁট চাপলো। বাঁকা হেসে বলল, এত করে যখন বলছিস না গিয়ে হয়। কত টাকা শপিং করবি? 50,000 টাকা দিব, নিয়ে আসিস, এতে যা পাস। তুই এত টাকা কই পেলি? আব্বু দিয়েছে। আমি ঠিকই বলি, আব্বা আমার আব্বা না। যেদিন ধনী হব আমি অবশ্যই ডিএনএ টেস্ট করব। আমাকে জীবনে তো 50 টাকার বেশি দেয় না। আচ্ছা করে নিস, এখন কানের পোকা খাস না। নুসরাত মায়ের কথা পাত্তা না দিয়ে মনে মনে গুনল ইসরাতের টাকা থেকে কত টাকা মারা যাবে। মনে মনে ভেবে নিল কমপক্ষে 20,000 টাকা মেরে দেওয়া যাবে। এটা বোন হিসেবে তার দায়িত্ব। আমি যাব, আমাকে কত টাকা দিবি? কত টাকা নিতে চাস তুই? আজ যত বলবি ততই দেব। নুসরাত উড়ে আসার মতো করে এসে ইসরাতের গালে চুমু খেলো। আবার সেকেন্ডের সাথে নিজের জায়গায় ফিরে গেল। বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই হবে। আচ্ছা দিবনে। কোথায় যাবি? লোকাল বাজারে। নুসরাত সাবধান, লোকাল বাজারে যাবি না। তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। তুই লোকাল বাজারে গেলে বিকেলের আগে বাসায় আসবি না। ইউনিমার্টে যাবি, ওখান থেকেই কিনে আনবি। দাম নিয়ে একদম ছেঁচড়ামো করবি না। লোকাল বাজারে কাপড়ও ভালো পাওয়া যায় না। নুসরাত মাথা উপর নিচ নাড়ালো। মনে মনে হিসেব কষলো, লোকাল বাজারে গেলে সব টাকা তার পকেটে, আর ইউনিমার্টে গেলে সব টাকা উড়ে যাবে। সে তো লোকাল বাজারেই যাবে, কেউ তো আর জানবে না। নুসরাত কাবার থেকে লং টপস বের করে পরে নিল। মাথায় হিজাব বেঁধে নিয়ে আবারও খুলে ফেলল। বাজার ঘুরতে ঘুরতে মাথা গরম হয়ে যাবে পরে। ওনা ঠিকভাবে মাথায় পেঁচালো। নাজমিন আরশকে নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য বললেন। আরশ বলল আসার জন্য, সে ফ্রি আছে, নিয়ে যাবে নুসরাতকে। নুসরাত মুখ ফুলিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আরশ গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করে নিয়ে আসলো। নুসরাত গাড়িতে উঠে বসলো। কোথায় যাবি? লাল দিঘির পার। ওখানে কেন? ব্লু ওয়াটারে চল। না, আমি ওখানে যাব। ওখানে কি এমন মধু আছে যে ওখানে তুই যেতে চাচ্ছিস? আপনি বুঝবেন না। আচ্ছা, শপের নাম বল। কিসের শপ? আমরা যে মলে যাব তার নাম কি? আমরা কোনো মলে যাচ্ছি না, আমরা লোকাল বাজারে যাচ্ছি। ইয়াক, সবে যাবি? সবে কত ভিড় থাকে, আমি যাব না। আর কাপড়ও ভালো হয় না।
আপনি যখন আমার সাথে আসছেন তাহলে আমি যেখানে যাব ওখানে যেতে হবে। নেন, গাড়ি টান দিয়ে লোকাল বাজারে নিয়ে যান। আর কে বলেছে কাপড় ভালো হয় না? লোকাল বাজারে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আরশ চোখ মুখ বিকৃত করে গাড়ি স্টার্ট দিল। নুসরাত খুশি মনে জানালার বাইরে তাকিয়ে থাকলো। আরশ রাস্তার এক পাশে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হলো। নুসরাত গাড়ি থেকে বের হতে আরশ গাড়ি লক করে দিল। নুসরাত রাস্তা পার হতে নিতেই আরশ হাত চেপে ধরলো। নুসরাত হাত ছাড়ানোর চেষ্টা করলো, আরশ হাত ছাড়লো না, আরো জোরে চেপে ধরলো। নুসরাত আরশের দিকে কপালে ভাঁজ ফেলে তাকালো।